জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নতুন রায় এগিয়ে নেবে দেশকে, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যা নেপথ্যে কুশলীদের খুঁজে বের করতে কমিশন হচ্ছে, জামাতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অসঙ্গতি দূর করবে আশ্বাস বাণিজ্য মন্ত্রীর, ষড়যন্ত্রের ফোনালাপ ফাঁস। বিপিএলে চট্টগ্রামকে 5 রানে হারালো সিলেট, দ্বিতীয় ম্যাচে রাজশাহীর মুখোমুখি খুলনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিম মোহাম্মদ এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়া সংবাদ আরো থাকছে। পর্যটকদের পদচারণায় মুখর মৌলভীবাজার, ঠাঁই মিলছে না হোটেল মোটেলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির জনকের আদর্শে জনগণের পাশে থেকে মন্ত্রিসভার তরুণ সদস্যরাই পারবেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে। ইয়াকুব লিটনের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গোপালগঞ্জের নিভৃত টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা, উড়িয়েছে বিজয় নিশান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর সরকার গঠন করে জাতির জনককে শ্রদ্ধা জানাতে এলেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান জানায়, বেজে ওঠে বিউগলের করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রী পরিষদের 46 সদস্যদের নিয়ে আরও একবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু তার পরিবারের আত্মার মাগফিরাত ও দেশের উন্নয়নে করা হয় দোয়া পাঠ ও বিশেষ মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বাস্তবমুখী পরিকল্পনার কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শপথই নিচ্ছি যে আমরা মানুষের পাশে থাকব, মাটির কাছে থাকব, জনগণের স্বার্থে আমরা কাজ করব। রাষ্ট্রপতির কাছে নেওয়া শপথের মর্যাদা রাখার প্রত্যয় জানিয়েছে নয়া মন্ত্রিসভার সদস্যরা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাদশ জাতীয় সংসদে টানা তৃতীয় মেয়াদে তারুণ্য নির্ভর সরকার গঠন করে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা সময় উপযোগী ও যথোপযুক্ত মনে করেন বিশ্লেষকরা। উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও মনে করেন তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের 7 দিনের মাথায় শপথ নেয় নতুন মন্ত্রিসভা। 24 মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী ও 3 উপমন্ত্রীর মধ্যে 31 জন একেবারেই নতুন মুখ। তুলনামূলক বিচারে এবারের মন্ত্রিসভায় দেখা যায়নি অনেক বর্ষিয়ান রাজনৈতিক ও প্রবীণ নেতাদের। আগের মন্ত্রিসভার 36 জন বাদ পড়েছেন। ও আনুগত্য প্রকাশ করিব। সংসদ সদস্যের পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রীরা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশের কথা চিন্তা করে নবীন প্রবীণের সমন্বয় করা হয়েছে বলে জানান বিশ্লেষকরা। নবীন এবং প্রবীণের যে সংমিশ্রণ ঘটানো হয়েছে বর্তমান মন্ত্রিসভায়, সেটি যে বিশাল গণপ্রত্যাশা সৃষ্টি হয়েছে
সেটা পূরণে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। তরুণ এবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, এটা খুবই একটা ইতিবাচক পদক্ষেপ। অনেক উন্নয়নমুখী অনেক প্রকল্প হাতে রয়েছে সরকারের, সেগুলোকে বাস্তবায়িত করতে হলে সংগঠনে যেমন কর্মীর মতো নিজেদেরকে আত্মনিবেদন করেছেন, ঠিক একইভাবে এই চ্যালেঞ্জটাও তারা গ্রহণ করবেন। এক ঝাঁক নতুন মুখ শুধু চমকই নয়, কাজের গতিশীলতা বাড়ানোর পদক্ষেপ বলেও অভিমত দেন তারা। বলেন, বিভিন্ন জেলায় মন্ত্রিপরিষদের সদস্য থাকায় সুষম উন্নয়ন হবে। জাতির সামনে কোনো চমক সৃষ্টি করার জন্য তিনি করেননি, দৃষ্টি প্রসারিত করে এবং ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে তারপর তিনি এই কাজটা কিন্তু করেছেন। সম্মিলিতভাবেই তারা জাতির কাছে দায়বদ্ধ থাকবেন। প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন, সেটি আমি প্রত্যাশা করি। দল ও জোটের হেভিওয়েট নেতাদের মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা বলেও মত দেন তারা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 30 জানুয়ারি। ওই দিন বিকাল 3টায় যাত্রা শুরু করবে নতুন এই সংসদ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বুধবার সংসদের এই অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ভোট হওয়া 298 আসনের মধ্যে 257টিতে জয় পেয়েছে দলটি। জোটগতভাবে তারা পেয়েছে 288 আসন। অপরদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র 7টি আসন পেয়েছে। আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী দলগুলোর নির্বাচিতরা গত 3 জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা সংসদ শপথ নেয়ার 30 দিনের মধ্যে প্রথম অধিবেশনে বসার বাধ্যবাধকতা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে কুশীলবদের বিচারে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসাবে জামায়াতের বিচারে আবারও আইন সংশোধন করার উদ্যোগ নিচ্ছে আইন মন্ত্রণালয়। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আইনমন্ত্রীর মত বিনিময়। আনিসুল হককে আবারও আইনমন্ত্রী হিসেবে পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কর্মকর্তারা। পরে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, আগামী 5 বছরে বিভিন্ন আইনের সীমাবদ্ধতা দূর করতে মনোযোগ দেবেন তিনি। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যায় নেপথ্যের খলনায়কদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, যারা জেল কিলিং এর নেপথ্যে ছিলেন, তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করার জন্য যে কমিশনের দাবি, সেই কমিশনের জন্য একটা আইন প্রণয়ন করা বা এই কমিশনের জন্য একটা টিওআর বা রুলস অর রেগুলেশনস প্রণয়ন করা। খলনায়কদের যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু বারবারই আমরা সেই 15ই আগস্টের 1975 সালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাব। এছাড়া দল হিসেবে জামাতের বিচারে আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। জামাতের বিচারের ব্যাপারে আইনটা করে দিয়েছি, সেটাকেও আমাদের দায়িত্ব এটার শেষ দেখা। তা আমরা এটাও শেষ করে দেওয়ার আমার মনে হয় যে আমাদের পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমরা নির্দেশনা চাবো যে কখন এটা উপস্থাপন করব। সবকিছু তৈরি আছে, আমরা ওনার অনুমতি পেলেই এটা উপস্থাপন করব। আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের হয়রানি করতে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। প্রযুক্তির সুবিধা নিয়ে যারা এর অপব্যবহার করবে, মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনটি হয়েছে বলে জানান আনিসুল হক। সাংবাদিকদের বিপক্ষে যাওয়ার জন্য করা হয় নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বিকেলে মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচার ও প্রসারে পণ্যের বহুমুখীকরণ এবং চাহিদা সৃষ্টির আহ্বান জানান রাষ্ট্রপতি। কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শাহরিয়া রিমন। জাতীয় নির্বাচনের কারণে এবার 8 দিন পিছিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা উদ্বোধন করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, চলতি বছর $44 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে সরকার। রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য মেলা একটি বড় ক্ষেত্র বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান বিশ্বায়নের পটভূমিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে এই মেলা একটি সময়োচিত পদক্ষেপ।
এছাড়া রপ্তানি আয় বাড়াতে পণ্যের নতুনত্বের পাশাপাশি সরকারি বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগের উপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমানে 202টি দেশে মোট 750 ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। তবে রপ্তানির বাজার সম্প্রসারণে দেশীয় ব্র্যান্ডের পণ্যের চাহিদা বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। 2018 এবং 2019 অর্থ বছরে $44 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের অবস্থান আরও সুসংহত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের মান উন্নয়ন, পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে। অপ্রচলিত কৃষিজাত পণ্য এবং আইসিটি খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। পাট ভিত্তিক বহুমুখী পণ্য, খাদ্য সহ এগ্রো প্রসেসড পণ্য, হিমায়িত চিংড়ি, আম, আলু ইত্যাদি পণ্যের রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আইসিটি সংশ্লিষ্ট সেবা খাতের রপ্তানি বাড়াতে আমি উদ্যোক্তা বৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। রপ্তানি বাড়াতে এবার কৃষি ও কৃষিজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। আগামী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ দিনের মতো সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকার ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় 20 জন আহত হন। এসব এলাকার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে এ মাসের মধ্যেই নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন রত্না জামান। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের নজর ও গাজীপুরা সহ বেশ কয়েকটি এলাকায় পোশাক শ্রমিকেরা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত 20 জন আহত হন। পরে গাজীপুরের বিভিন্ন এলাকার 50টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের জেরে সাভারের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার খবরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। আর আমরা অপারেটর, আমরা কাজ করি, আমার বেতন 1000 টাকা মাত্র। সরকার যদি আমাদের ন্যায্য মূল্য যদি দেয় তাহলে আমাদের তো এমন থাকে না। পুলিশ শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত 20 জন। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, জানুয়ারি মাসের মধ্যেই নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করা হবে। 1 মাসের মধ্যে সিদ্ধান্ত হবে। শ্রমিকদের প্রতি আহ্বান, তারা যেন তাদের কর্মক্ষেত্রে ফিরে যায়। মালিক শ্রমিকরা বসে যে কমিটি করেছে সেই কমিটি বসে আলোচনা করে 1 মাসের মধ্যে, এবং এই জন্য যা যা তাদের পাওনা যদি হয় সেটাও তারা পেয়ে যাবে। মন্ত্রণালয় ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি বেতন কাঠামোর শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এডিআর হিসাবে সেটাও দিয়ে দেওয়া হবে। রত্না জামান, 21 টেলিভিশন। তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে স্থবিরতা তৈরির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। টেক্সটাইল গার্মেন্টস লেবার ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও শামীম নামে এক ব্যক্তির ফাঁস হওয়া ফোন আলাপে ষড়যন্ত্রের এমন ইঙ্গিত পাওয়া গেছে। অথচ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিকদের আন্দোলন থেকে বিরত রাখার আশ্বাস দিয়েছিলেন এই দুজন। ইসমাইল ভাই, হ্যাঁ, ওই ইতিমধ্যে যে এই যে সাভারে যে উলাইনে একজন গার্মেন্টস শ্রমিক মারা গেছে, অনেকে আহত হয়েছে, শুনছেন? হ্যাঁ, শুনছি। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে আমরা ওই যে মিশুয়াপাও ফোন করলো, লিমাও ফোন করলো, সেটা হচ্ছে আগামীকালকে 4টায় আমাদের মিটিং ছিল তো, হ্যাঁ, 3:30টায় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, সেই ক্ষেত্রে সবাই তাদের সমর্থন দিয়ে জমায়েত করা, ওইটা শেষে মিটিং করা, সামর্থ্য অনুযায়ী হাজির হবেন এবং চাঁদা নিয়ে আসবেন। ওকে, আর বাকিদের বলেন সবার বেশি করে লোক আনতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি সবাইকে। বিপিএল এই পর্যায়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে।
নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার তোড়জোড়, ঐক্যফ্রন্টের শপথ না নেওয়া জনগণের অবমাননা বলছেন বিশিষ্টজনেরা। ডেমরায় শিশু হত্যার ঘটনায় গ্রেফতার 2 জনের স্বীকারোক্তি, মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার একটি সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 স্থগিত 3 কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 83,997 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন কলারছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 75,419 ভোট। এর আগে সকাল 8টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সরাইল ও আশুগঞ্জের 3টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। 3 কেন্দ্রে মোট ভোটার 10,574 জন। 30 ডিসেম্বর নির্বাচনে অনিয়মের ঘটনায় 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। জনসম্পৃক্ততা না থাকার কারণেই সংসদ নির্বাচনে বিএনপির জোট ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নির্বাচিতদের শপথ না নেওয়া জনগণের সঙ্গে প্রতারণা বলেও উল্লেখ করেন তারা। তবে অনেকের মতে এটি গণতন্ত্রের পরাজয়। তাপসী রাবেয়ার রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সাথে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেন বিএনপি জোট ঐক্যফ্রন্টের নেতারা। তবে নির্বাচনে ভরাডুবি হয় ঐক্যফ্রন্টের। 299 আসনের মধ্যে মাত্র 7টি আসনে বিজয়ী হয় ঐক্যফ্রন্ট। গণতান্ত্রিকভাবে জনগণের প্রতি আস্থা রাখতে না পারা আর ভোটের মাঠে না থাকায় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জনসমর্থন পাননি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মশ আরিফিন সিদ্দিক। একটা দেশের নির্বাচন, সরকার পরিচালনা, এগুলো দেশের সাধারণ মানুষের মতামতের উপরে, জনমতের উপরে নির্ভর করে। কি কারণে তারা বিদেশি কূটনীতিক যারা এই দেশে আছে তাদের দেশের সঙ্গে সম্পর্ক সুরক্ষা করার জন্য তাদের কাছে বারবার যে অভিযোগ জানানো এবং আবার নির্বাচন করার জন্য তাদেরকে চাপ দেওয়া, এগুলো তো বোঝা যায় যে তারা জনগণের উপরে কোনো আস্থা রাখছেন না। আর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে গণতন্ত্রের। তারা অংশ নিয়েছে, একটা ফাউল খেলে খেলাতে হেরে গেছে। গণতন্ত্রের ভরাডুবি হয়েছে, সুষ্ঠু নির্বাচনে কবর হয়েছে। তারা ক্যান্ডিডেট দিয়েছে, ভালো একটা উত্তাপ সৃষ্টি করেছিল, জনসাধারণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল, কিন্তু অসাধারণ ভোট দেওয়ার সুযোগটা হয়নি। ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ না নিলে আবারও জনগণকে অবমাননা করা হবে বলে মনে করেন আরিফিন সিদ্দিক। আর জাফরুল্লাহ চৌধুরী বলেন নির্বাচনের ত্রুটি নিয়ে মামলা করা হবে। যে 300টা সিটে যে প্রতারণা হয়েছে, জোট চুরি হয়েছে, সেটার জন্য মামলা করতে হবে ট্রাইব্যুনালে। যেহেতু আমরা গণতান্ত্রিক পদ্ধতিগুলো অনুসরণ করছি, 20 দিন সময় আছে। জয়ী হওয়ার পরে তারা কেন জাতীয় সংসদে বসবেন না, কেন তারা শপথ নেবেন না? তার মানে তাদের যে নির্বাচক মণ্ডলী, তাদের এলাকার সাধারণ মানুষ যারা ভোট দিয়ে তাদেরকে আজকে নির্বাচিত করেছেন, তাদের সমর্থন, তাদের যে রায়, সেটাকে কি তারা মর্যাদা দিচ্ছেন না? বিশ্লেষকরা মনে করেন ইতিবাচক রাজনীতির জন্য সরকার দলীয় সাংসদদেরই দায়িত্ব নিতে হবে। জাতীয় সংসদকে কার্যকর করার জন্য সরকারি দল। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার অধিকার সরকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, সুচিকিৎসা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করার পাশাপাশি নিকট আত্মীয়দেরও তার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। বেগম জিয়ার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সারা দেশে নির্বাচনী সহিংসতা চলছে মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা বেড়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তার প্রয়োজনীয় সুচিকিৎসা পাবার অধিকারটুকুও কেড়ে নিয়েছে সরকার। এভাবেই মানসিক নিপীড়নের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে সরকার। দেশনেত্রীকে নির্যাতন করে প্রতিহিংসার যেন শেষ হচ্ছে না। বেগম জিয়ার জীবন নিয়ে এক গভীর চক্রান্তে মেতে আছে সরকার। রাজধানীর ড্যামরায় শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তার দোলাকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে 2 শিশু হত্যা তদন্তে কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সঞ্জিদা রশিদের রিপোর্ট।
ড্যামরাই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তার দোলা হত্যার মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও আজিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ড্যামরা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান জিসি ওয়ারি মোহাম্মদ ফরিদউদ্দিন। তারই মামাতো ভাই আজিজুল, এই দুইজনে মিলে এই দুটা বাচ্চা বাইরে খেলাধুলা করতেছিল। ওই সময় বাচ্চাদেরকে লিপস্টিকের প্রলোভন দেখানো হয়। দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ফরিদউদ্দিন। বাচ্চা দুটোকে নিয়ে আসে, যখন রুমের দরজা বন্ধ করে দেয় তখনই বাচ্চারা চিৎকার করতে থাকে। মূলত আমরা তদন্তে যেটা পেয়েছি, তারা দর্শনের উদ্দেশ্যেই বাচ্চা দুটাকে সেই ঘরের মধ্যে নিয়ে যায়। তারা সেখানে ইয়াবা সেবন করে এবং লাউড স্পিকারে ক্যাসেট প্লেয়ার ছাড়িয়ে দেয় যেন বাচ্চাদের সাউন্ড বাইরে না যায়। নুসরাত ও দোলা হত্যায় জড়িতদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির যেন হয়, মামলা তদন্তে যেন ত্রুটি বিচ্ছুতি না থাকে, আমরা সিনিয়র অফিসার এটা প্রত্যক্ষ মনিটরিং করছি। সঞ্জিতা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। দর্শনার্থীর ভিড়ে মুখর মৌলভীবাজারে সবগুলো পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে যাচ্ছেন তারা। ঠাঁই নেই হোটেল মোটেলগুলোতেও। নিরাপত্তার পাশাপাশি এসব স্পট রক্ষণাবেক্ষণ ও যাতায়াত সুবিধা নিশ্চিত করলে দর্শনার্থী আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। শ্রীমঙ্গল, মাধবপুর, লাউয়াছড়া সহ পর্যটনের বিভিন্ন জায়গা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। এখানকার চিরসবুজ প্রকৃতিতে দর্শনার্থীরা ভুলে যান নাগরিক জীবনের ক্লান্তি। শ্রীমঙ্গলের চা বাগানে ভিড় করেন পর্যটকরা। এছাড়াও মাধবপুর লেক, লাউয়াছড়া বন, লেবু আর আনারসের বাগান যেন সেজেছে এখন নতুন সাজে। যশোর থেকে এসছি আমরা, ছুটি পেলে মাঝে মধ্যে এখানে আসি, জায়গাটা খুব সুন্দর। এই সবুজের চোখটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগছে এসে। আর এখানে এসে অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের চারপাশে এরকম সবুজের সমারোহ। এখানে রয়েছে বিখ্যাত হাওর, বাইক্কা বিল, অতিথি পাখির কলকাকুলি উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। খুবই সুন্দর জায়গা, সময় পেলে চলে আসি এখানে। সব কিছু আবহাওয়া এবং সকল কিছু সুন্দর। বর্ষার সময় এসে গোসল করেছিলাম, ওই ছড়াটা আমার খুব ভালো লাগে। জেলার হোটেল মোটেল ও রিসোর্টগুলো বেশ গোছানো আর পরিপাটি। পর্যটক আকর্ষণে রয়েছে নানা রকম সুবিধা। বর্তমান যে অবস্থা এটাও ভালো, আশানুরূপ আছে এবং আমরা আমাদের প্রায় হাউসফুলি আমরা অতিথি পেয়েছি। দর্শনার্থীদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থার উন্নতি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে যদি রোপওয়ে তৈরি করে দেওয়া যায়, সেখান থেকে দর্শক যারা টুরিস্ট তারা আসবে এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। প্রকৃতি ধ্বংস না করে পর্যটন সমৃদ্ধ অঞ্চলটির উন্নয়ন অব্যাহত রাখার দাবি মৌলভীবাজারবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। রিজার্ভের অর্থ চুরির মামলায় পেছালো তদন্ত প্রতিবেদন দাখিল, পরবর্তী তারিখ 10 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দুষছেন ট্রাম্প। ওভাল অফিসের বক্তব্য অতিরঞ্জিত বলছেন বিশ্লেষকরা। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রংপুর জিলা স্কুল মাঠে ককটেল বিস্ফোরণে 2 শিশু আহত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় বিকেল 4টার দিকে স্কুল মাঠের পশ্চিম দিকে ককটেল সদৃশ্য বস্তু পেয়ে খেলা করছিল 2 পথ শিশু। সে সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে শিশু দুটির হাত, চোখ ও মুখ ঝলসে যায়। 30 ডিসেম্বর ভোট গ্রহণের দিন নাশকতার উদ্দেশ্যে কেউ ককটেল রেখে থাকতে পারে বলে ধারণা পুলিশের। ককটেল দুটি বেশ শক্তিশালী ছিল বলেও জানায় পুলিশ। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 10 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসিন আহসান চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এই ঘটনায় 2016 সালের 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জুবাইর বিন খুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 346টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 148টির, কমেছে 161টির, আর 37টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 27 পয়েন্ট বেড়ে উঠে আসে 5798 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 1025 কোটি টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 265টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 126টির, কমেছে 121টির, আর 18টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 62 কোটি 95 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগামীকাল পর্দা উঠছে সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবারের উৎসব চলবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানী ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার পূর্ণদৈর্ঘ্য 122টি এবং 96টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ইরান, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স সহ 58টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, অলিয়াস ফ্রান্সিস ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় প্রদর্শিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতজন হামিদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদের কর্ণধাররা। আর এই সাথেই শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নতুন রায় এগিয়ে নেবে দেশকে, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যা নেপথ্যে কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হচ্ছে। জামায়াতের বিচারে আইন সংশোধনের উদ্যোগ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অসঙ্গতি দূর করার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর, ষড়যন্ত্রের ফোনালাপ ফাঁস। বিপিএলে চট্টগ্রামকে 5 রানে হারালো সিলেট, দ্বিতীয় ম্যাচে রাজশাহীর মুখোমুখি খুলনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।